হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম ইউ অল ওয়ান্স অ্যাগেন টু মাই ক্লাস। এবং আজকের এই ক্লাসে আমি রয়েছি ক্লাস 11-এর বা বলা ভালো এইচএস কোর্সের যেটা ফার্স্ট সেমেস্টার, সেই সেমেস্টারে ইংলিশ সিলেবাসের যে প্রোজ সেকশনটা রয়েছে সেখানে প্রথম যে প্রোজ পিস রয়েছে সেটি একটি গল্প আর.কে. নারায়ণের লেখা অ্যান অ্যাস্ট্রোলজার্স ডে। সেই গল্পের অ্যানালিসিস নিয়ে আমি রয়েছি তোমাদের সঙ্গে। এবং এই গল্পের টেক্সটে যাওয়ার আগে খুব ছোট করে লেখক আর.কে. নারায়ণ সম্পর্কে আমরা একটু জেনে নেব। ইনফ্যাক্ট ভারতীয় যে সমস্ত লেখা আমরা পড়ি ইংরেজিতে, সেই সব লেখার যারা লেখক অর্থাৎ ইংলিশ ল্যাঙ্গুয়েজে লিখেছেন যে সমস্ত ভারতীয় রাইটাররা, তাদের মধ্যে আর.কে. নারায়ণের নাম কিন্তু একদম প্রথম সারিতে আসবে। এবং আর.কে. নারায়ণের যে প্রোজ, তার মূল বৈশিষ্ট্যগুলো হলো খুব সহজ সরলভাবে উনি বলেছেন, এবং সেই সহজ সরল যে কথাবার্তা বা গল্প বলার ভঙ্গি, তার মধ্যে খুব দারুণভাবে তিনি মিক্স করেছেন ইন্ডিয়াননেস এবং তার রিয়েলিজমটাকে হিউমার দিয়ে সুন্দর করে ফুটিয়ে তুলেছেন আমাদের সামনে। এবং এইটা করতে গিয়ে তিনি যেটা করেছেন যে এমন একটা গল্প বলার স্টাইল তিনি ইভলভ করেছেন যেটা কিন্তু আমাদের বুঝতে অসুবিধা হয় না। অর্থাৎ কি বলতে চাইছেন উনি সেটা বুঝতে আমরা মোটামুটি খুব সহজেই পারি বা খুব একটা আমাদের সমস্যা হয় না। এবং তার সঙ্গে ইন্ডিয়াননেস বা ভারতীয় সমাজ, তার যে রিয়েলিটি, সেগুলোর একটা খুব রিয়েলিস্টিক পিকচার আমরা পাই। এবং তার যে সমস্ত ফেমাস রাইটিংস রয়েছে, সেই রাইটিংগুলোর মধ্যে আমরা যে তিনটে রাইটিংয়ের নাম সর্বপ্রথমে করব সেটা হচ্ছে স্বামী অ্যান্ড হিজ ফ্রেন্ডস, মালগুডি ডেজ এবং দ্য গাইড। তো স্বামী অ্যান্ড হিজ ফ্রেন্ডস এটা খুব অসাধারণ একটা লেখা, এবং মালগুডি ডেজ আরও একটা দারুণ কালেকশন। এবং একই সঙ্গে দ্য গাইড, যার জন্য তিনি ভারতবর্ষের শ্রেষ্ঠ সাহিত্যের পুরস্কার, একাডেমি পুরস্কার পেয়েছিলেন, এবং যেটা থেকে সিনেমা হয়েছিল, সেই গাইড তাকে কিন্তু সাহিত্য একাডেমির পাশাপাশি ফিল্মের দিক থেকে অনেকগুলো পুরস্কার অর্জন করেছিল যে ওই মুভিটা। তো এক্স্যাক্টলি আর.কে. নারায়ণের এই জগৎটা আমরা মোটামুটি জেনে নিলাম। এবং এখানে একটা প্রাসঙ্গিক কথা বলে রাখি যে উনি একটা ফিকশনাল টাউনের কথা বলেছেন তার লেখার মধ্যে দিয়ে, সেটা হচ্ছে মালগুডি। এবং মালগুডিকে বর্ণনা করতে গিয়ে তিনি এতটা সুন্দরভাবে বর্ণনা করেছেন যে কখনোই মনে হবে না যে মালগুডি হচ্ছে বাস্তবের কোনো শহর নয়, একটা কাল্পনিক শহর। এত সুন্দর গ্রাফিক্যালি এবং রিয়েলিস্টিক ওয়েতে তার বর্ণনা দিয়েছেন, আমরা মনের চোখে যেন দেখতে পাবো মালগুডি শহরটাকে। তো এইভাবে মালগুডির প্রেক্ষাপটে তিনি তার বিভিন্ন গল্পগুলোকে বলেছেন। এবং এই যে গল্পটা রয়েছে, এই গল্পে কিন্তু যে বিষয়বস্তুটা তিনি তুলে এনেছেন সেটি কিন্তু ভারতীয় সমাজের কুসংস্কারের সঙ্গে জড়িয়ে থাকা একটা বিষয়। কুসংস্কার বলতে আমি এটাই বলতে চাইছি, যারা হস্তরেখা বিচার করেন, যাদেরকে আমরা অ্যাস্ট্রোলজার বলি বা অন্য ভাষায় প্যামিস্টও বলা হয়, যারা হাতের রেখা বিচার করে নাকি মানুষের ভাগ্য বলে দিতে পারেন, বা কপাল বিচার করে, অন্যান্য বিভিন্ন রকম শারীরিক চিহ্ন বিচার করে তারা নাকি মানুষের ভাগ্য বলে দেন। তো এরা বেসিক্যালি ফ্রড টাইপের মানুষ হন, এবং মানুষের যে সহজ সরল বিশ্বাস বা তাদের ভীতি, এগুলোকে ক্যাপিটালাইজ করে তারা নিজেদের ব্যবসাটা করেন। এবং বেশিরভাগ ক্ষেত্রে এরা কিন্তু অসাধারণ হিউম্যান স্টাডি করতে পারেন, মানুষের সাইকোলজি, মানুষের বিহেভিয়ারাল প্যাটার্ন, তাদের সোশ্যাল বিহেভিয়ার, এগুলো একই সঙ্গে তারা যখন সুন্দরভাবে স্টাডি করে ফেলতে পারেন, তাদের এই দক্ষতাটা কিন্তু রয়েছে। তার পাশাপাশি তারা যখন মানুষকে একটা গ্রিপে নিয়ে নেন, তখন তাদের ইচ্ছামতো চালনা করেন। এবং এত সুন্দরভাবে এরা কথা বলতে পারেন, যারা তাদের কাছে নিজেদের বিপদের সময় বা সমস্যার সময় হেল্প পাওয়ার আশায় যান, তাদেরকে দিয়ে তাদের সমস্যার কথা বলিয়ে নেন। এতটাই এদের মানুষের উপরে ম্যানিপুলেট করার ক্ষমতা এরা এক্সার্ট করতে পারেন। তো যাই হোক, এই গল্পে আমরা একজন ওই রকম অ্যাস্ট্রোলজারকে পাবো, যিনি অ্যাকচুয়ালি কেমন ধরনের মানুষ সেটা আমরা গল্পের শেষে গিয়ে বুঝতে পারবো। কিন্তু এই লোকটির মধ্য দিয়ে আর.কে. নারায়ণ কিন্তু দারুণভাবে এই সোশ্যাল রিয়েলিটি, অর্থাৎ এই যে অ্যাস্ট্রোলজাররা মানুষকে কীভাবে ঠকান, সেই বিষয়টা তুলে ধরেছেন। এবং কোয়াইট ন্যাচারালি আমি মজা করে স্টুডেন্টদের বলি যে এইটা পড়ার পরে কিন্তু যদি তোমরা কেউ চাও, তোমরাও অ্যাস্ট্রোলজার হয়ে বসে যেতে পারো, জাস্ট টেক ইট অ্যাজ জোক, নাথিং এলস। তো আমরা চলে যাব কিন্তু টেক্সট পার্টটাতে। টেক্সটে কী বলছেন যে পাংচুয়ালি অ্যাট মিড ডে হি ওপেন্ড হিজ ব্যাগ। ঠিক দুপুরবেলায় একদম নিয়মিতভাবে তিনি তার ব্যাগটা খুলতেন অ্যান্ড স্প্রেড আউট অল হিজ প্রফেশনাল ইকুইপমেন্ট, তার পেশাগত যা সমস্ত সাজসজ্জা জিনিসপত্র সেগুলো মেলে রাখতেন। হুইচ কনসিস্টেড, যে জিনিসপত্র বা সাজসজ্জার মধ্যে থাকতো, এ ডজন কাউরিসেলস,
ডজনখানে কড়ি। কড়ি হচ্ছে গিয়ে অনেকেই তোমরা দেখে থাকতে পারো, ছোট ধরনের ওই শাঁখের মতো দেখতে একটা জিনিস। বিয়ে বাড়িতে কড়ি খেলা হয়, নতুন বউ যখন শ্বশুর বাড়িতে পা রাখেন সেই সময় কড়ি খেলা হয়, সেখানেও হয়তো দেখে থাকতে পারো। যাই হোক, আর যদি নাও দেখে থাকো, কাউরি সেলস যদি তোমরা ইন্টারনেটে সার্চ করো, ছবিটা মোটামুটি দেখতে পেয়ে যাবে। এবং তার সঙ্গে আর কি থাকতো, স্কোয়ার পিস অফ ক্লোথ, একটা বর্গাকার কাপড়ের টুকরো উইথ অবস্কিওর মিস্টিক চার্টস অন ইট, রহস্যময় কিছু চার্ট অর্থাৎ তালিকা থাকতো, যেগুলো অবস্কিওর, সহজে বোঝা যেত না, আবছা ধরনের, বা তার মধ্যে স্পষ্টতা বা স্পষ্ট করে বোঝার মতো ওটা নয়, কারণ সেগুলো ছিল বেশ দুরূহ দুর্গেয় বিষয়। এ নোটবুক, সঙ্গে থাকতো একটা নোট বই, অ্যান্ড এ বান্ডল অফ প্যালমিরা রাইটিং। প্যালমিরা রাইটিং হচ্ছে কোষ্ঠী বিচারের জন্য যে তালপাতার পুঁথিগুলো পাওয়া যায় সেগুলো। তো আমাদের অনেকেরই কোষ্ঠী রয়েছে ওই তালপাতার পুঁথিতে, পরবর্তী সময় কাগজে হয়ে গেছে। আমরা আমাদের ছোটোবেলায় দেখেছি, আমি জানি না তোমাদের ওই জিনিসটা দেখার সৌভাগ্য হয়েছে কিনা। বাড়ির যারা বড়রা রয়েছেন তাদের যে কোষ্ঠীগুলো, সেগুলো তোমরা যদি দেখো তাহলে তালপাতার উপরে কি অসাধারণ দক্ষতায় সূচালো কোনো জিনিস দিয়ে লেখা হতো। কাগজ আবিষ্কারের আগে সেটা মানে কাগজে এরকম সার্বিকভাবে যখন আসেনি তখন লেখা হতো, এবং এগুলোর দীর্ঘস্থায়িত্ব অনেক, যদি সুন্দর করে সঞ্চয় করে রাখা হয়। তো সেরকম বেশ কিছু কোষ্ঠী টাইপের জিনিস ওর কাছে রাখা থাকতো। হিজ ফোরহেড ওয়াজ রেসপ্লেন্ডেন্ট উইথ সেক্রেট অ্যাজ অ্যান্ড ভার্মিলিয়ান। তার ফোরহেড বা কপালটা উজ্জ্বলভাবে প্রতীয়মান হতো। রেসপ্লেন্ডেন্ট কথা মনে হচ্ছে ব্রাইট অ্যান্ড নোটেবল ইন কালারফুল অ্যাপিয়ারেন্স। তো রঙিন এবং উজ্জ্বল একটা লুক নিয়ে তার কপালটা চকচক করতো, কারণ তার সেখানে কী লেপা থাকতো, ইট ওয়াজ সিম্পলি মার্কড উইথ সেক্রেট অ্যাশ, অর্থাৎ যজ্ঞ বা হোম করলে যে ছাই পড়ে, সেই ছাইকে যখন ঘি দিয়ে মেখে নেওয়া হয় সেটা পবিত্র এক চিতাভস্য যজ্ঞভস্য বলে ভাবা হয়। তো সেই বিভূতি যাকে বলা হয়, সেই বিভূতি বা বিভূতি যদিও হচ্ছে শ্মশানের ছাই, তো যাই হোক ওই রকম ছাই তেল দিয়ে বা ঘি দিয়ে মেখে কপালে দিতে, এবং তার সঙ্গে সিঁদুর থাকতো। অর্থাৎ ব্ল্যাক অ্যান্ড রেডের যে কম্বিনেশন, যদি ধরে নিই উপরে কালো নিচে কালো মাঝখানে লাল, অথবা উপরে লাল নিচে লাল মাঝখানে কালো, তাহলে একটা মানে ভয়ানক না হলেও বেশ রিমার্কেবল একটা কন্ট্রাস্ট ওখানে থাকতো। তো কপালটা চকচক করতো এরকম কালো এবং কালো রঙের যে ছাই এবং ভার্মিলিয়ান সিঁদুরের প্রলেপের দ্বারা লেয়ার একটা দেওয়া থাকতো। অ্যান্ড ইজ আইজ স্পার্কলড, এবং তার চোখগুলো চকচক করতো উইথ এ শার্প অ্যাবনর্মাল গ্লিম, অস্বাভাবিক একটা ঝিকমিকানি বা গ্লিম মানে উজ্জ্বল, মানে উজ্জ্বলতা বা উজ্জ্বল্য নিয়ে তার চোখগুলো চকচক করতো। হুইচ ওয়াজ রিয়েলি অ্যান আউটকাম, যেটা ছিল প্রকৃতপক্ষে ফল, কিসের রেজাল্ট, আউটকাম মিন্স রেজাল্ট অফ এ কন্টিনিউয়াল সার্চিং, ধারাবাহিক অনুসন্ধানের ফলশ্রুতি, সার্চিং লুক ফর কাস্টমার্স। তার কাছে যারা কাস্টমার আসতে পারে তাদের জন্য খুঁজতে গিয়ে, অর্থাৎ কাস্টমার আসছে কিনা এটা একটু চারদিকে তাকিয়ে দেখে দূরে কাছে চোখটা ফেলতে গিয়ে প্রায়শই তিনি মানে চোখটা তার তীব্র করে ফেলতেন, মানে বেশ ছুচলো করে দেখতে হতো দূরে। এই করতে গিয়ে লং সাইটেড ভিউ সবসময় কাস্ট করতে গিয়ে তার চোখের মধ্যে ঔজ্জ্বল্য চলে এসেছে, এটা অথরের ব্যাখ্যা। বাট হুইচ হিজ সিম্পল ক্লায়েন্টস, কিন্তু তার এই ঔজ্জ্বল্য যেটা কিন্তু আসলে পেশাগত প্রেশারের কারণে, সেটাকে তারা যারা সাধারণ সহজ বিশ্বাসী যারা ক্লায়েন্ট বা খদ্দের, তারা এটাকে ভেবে নিত বা ইন্টারপ্রিট করতো কী হিসাবে, টু বি এ প্রফেটিক লাইট, যেটা একটা মহাপুরুষ বা ভবিষ্যৎ বক্তা এই টাইপের মানুষের একটা অসাধারণ দ্যুতি বলে তারা ভাবতো। ঠিক যেরকম আমরা ভগবানের পিছনে দেখতে পাই হ্যালো, এটা যদিও হ্যালো নয়, কিন্তু তারা ভাবতো যে ও বাবা, চোখটা দেখলেই বোঝা যাচ্ছে হ্যাঁ গুরুদেব কত দক্ষ বা কত মহান ধরনের মানুষ, কি বিশাল হস্তরেখাবিদ। তো অ্যাকচুয়ালি এই বিষয়টাকে সাধারণ মানুষ একরকমভাবে দেখতো, বাস্তবটা আর একরকম। প্রথম থেকে কিন্তু অথর এই রিয়েলিটিটাকে তুলে ধরার জন্য খুব সক্রিয় এবং খুব সচেতনভাবে তুলে ধরছেন। দ্য পাওয়ার অফ হিজ আইস, তার চোখের যে ক্ষমতা, ওয়াজ কনসিডারেবলি এনহ্যান্সড বাই দেয়ার পজিশন, তার চোখের অবস্থানের দ্বারা পাওয়ারটা এনহ্যান্সড হয়েছিল বা উন্নততর হয়েছিল। চোখের পজিশন মানে চোখ তো মুখে যেখানে থাকার কথা সেখানেই থাকে, বিষয়টা সেখানে নয়। এখানে যেটা বলছেন, প্লেসড অ্যাজ দে ওয়ার বিটুইন দ্য পেইন্টেড ফোরহেড, ওই সিঁদুর চর্চিত ছাই মাখা চর্চিত যে কপাল এবং নিচে দাড়ি গোপের জঙ্গল, তার মাঝখানে উজ্জ্বল চোখ। তো তারা প্লেসড ছিল কোথায় চোখগুলো, প্লেসড অ্যাজ দে ওয়্যার বিটুইন দ্য পেইন্টেড ফোরহেড, সেই রাঙানো কপাল, অ্যান্ড দ্য ডার্ক হুইস্কার্স হুইচ স্ট্রিমড ডাউন হিজ চিক্স, এবং নিচে গোপ দাঁড়ি, বিশেষ করে গোপের যে
একটা ঘন জঙ্গল যেটা গাল পর্যন্ত চলে গেছে, ওপরে কালো লালে কম্বিনেশন, নিচে কালো গোঁপদাড়ির জঙ্গল, মাঝখানে সাদা চোখ, ফলে অসাধারণ একটা কম্বিনেশন ওখানে কালার স্কিমে ছিল। এবং এটাকে আরও বাড়িয়ে তুলতে টু ক্রাউন দ্য ইফেক্ট, এবং এই প্রভাবটাকে একদম চূড়ান্ত সীমায় নিয়ে যেতে গিয়ে সে করতো কি, বা তিনি করতেন কি, তিনি বেঁধে ফেলতেন আর স্যাফরন কালার টারবান, একটা পাগড়ি। কেমন পাগড়ি? নাম স্যাফরন কালারের, অর্থাৎ গেরুয়া রঙের একটা পাগড়ি বাঁধতেন অ্যারাউন্ড হিজ হেড, তার মাথার চারদিকে। দিস কালার স্কিম নেভার ফেল, এই রঙের যে বিন্যাস এটা কখনো ব্যর্থ হতো না। অর্থাৎ এরকম একটা লুক দেখলেই মানুষজন ভাবতো বাহ, এ বিশাল হস্তরেখাবিদ বা বিশাল জ্যোতিষ। অ্যাকচুয়ালি অ্যাস্ট্রোনমি মানে আমরা জানি জ্যোতির্বিদ্যা, অ্যাস্ট্রোনমা মানে জ্যোতির্বিদ, যারা কিন্তু সায়েন্টিস্ট। অ্যাস্ট্রোনমি পুরোপুরি সায়েন্স, আর অ্যাস্ট্রোলজি হচ্ছে ধাপ্পাবাজির বিদ্যা, আর এই সমস্ত জ্যোতিষদেরকে বলা হয় অ্যাস্ট্রোলজার। তো পিপল ওয়ার অ্যাট্রাক্টেড টু হিম, মানুষজন তার দিকে আকৃষ্ট হতো। অ্যাজ বিজ আর অ্যাট্রাক্টেড, ঠিক যেরকম মৌমাছিরা আকৃষ্ট হয় টু কসমস আর ডালিয়া স্টকস, কসমস গাছে বা ডালিয়া গাছে যখন ফুল ফোটে ঠিক তার দিকে যেরকম মৌমাছির ঝাঁক ধাবিত হয়, ধেয়ে আসে, আকর্ষিত হয়, ঠিক এর প্রতিও লোকজন সেভাবে আকর্ষিত হতো। মানে এর পাশে কিন্তু এর চারদিকে ভিড়ভাট্টা থাকতো। হি স্যাট আন্ডার দ্য বাউজ অফ এ স্প্রেডিং ট্যামারিন ট্রি, একটা ডালপালা মেলা তেঁতুল গাছের নিচে তিনি বসে আসর জমাতেন। হুইচ ফ্ল্যাং, যে তেঁতুল গাছগুলো বা যে ডালপালাগুলো বিস্তারিত হয়েছিল, পাথ রানিং থ্রু দ্য টাউন হল পার্ক, একটা পার্কের মধ্য দিয়ে একটা রাস্তা গেছে, পার্কটার নাম হচ্ছে টাউন হল পার্ক। সেই পার্কের মধ্যে দিয়ে যাওয়া সরু রাস্তাটার পাশে একটা ট্যামারিন বা তেঁতুল গাছ, তার ডালপালা মেলে দাঁড়িয়ে আছে। সেই ডালপালার নিচে ইনি বসতেন তার জিনিসপত্র বা আসর মেলে। ওকে, ইট ওয়াজ এ রিমার্কেবল প্লেস ইন মেনি ওয়েজ, বিভিন্ন দিক থেকে এই জায়গাটা ছিল কিন্তু বেশ লক্ষণীয় বা দর্শনীয় জায়গা। আর সার্জিং ক্রাউড, একটা ফুলে ভেপে ওঠা জনতা, সবসময় সেখানে লোকের ভিড় থাকতো। ওয়াজ অলওয়েজ মুভিং আপ অ্যান্ড ডাউন দিস ন্যারো রোড, এই সরু রাস্তা দিয়ে সবসময় আনাগোনা করতো। মানে এই রাস্তাটা খুব ব্যস্ত রাস্তা, যদিও পার্কের মধ্য দিয়ে, কিন্তু হয়তো দেখা যাবে এটা কোনো শর্টকাট টাইপের রাস্তা। তাই এখানে প্রচুর লোকজন যাতায়াত করতো সারাদিন, সকাল থেকে রাত পর্যন্ত, ফ্রম মর্নিং টিল মিড নাইট। এ ভ্যারাইটি অফ ট্রেডস, বিভিন্ন ধরনের ব্যবসা, অ্যান্ড অকুপেশনস, বিভিন্ন ধরনের জীবিকা, ওয়াজ রেপ্রেজেন্টেড, সেখানে উপস্থাপিত হতো অল অ্যালং ইটস ওয়ে, পুরো রাস্তা জুড়ে বিভিন্ন পেশার মানুষ, বিভিন্ন ছোটোখাটো ব্যবসায়ী, তারা তাদের ব্যবসা করার চেষ্টা করতেন ওই রাস্তায় এবং ভিড় জমাতেন। মেডিসিন সেলার্স, কোন ধরনের মানুষজন থাকতেন? ওষুধ বিক্রেতা, না এটা হোমিওপ্যাথ, এলোপ্যাথ বা এই ধরনের কোনো ওষুধ নন, মানে ওষুধ বিক্রেতারা নন। যে ধরনের ওষুধগুলো আমরা সচরাচর মাইকে বা ছোটো ছোটো সাউন্ড বক্সে অ্যানাউন্স করে বিক্রি করতে শুনি, ঝন্ডু বাম বা এরকম, মানে অবনী ঘোষের বিদ্যুৎ বাম, ঠিক আছে, এইরকম গাছগাছড়া জড়িবুটি ঔষধ যারা তৈরি করেন, তারা এইরকমভাবে রাস্তায় ঢেলে বিক্রি করেন বা ওষুধ সম্পর্কে মাইকে বলতে বলতে বিক্রি করেন কাস্টমারদের কাছে। সঙ্গে থাকতো কারা? না সেলার্স অফ স্টলন হার্ডওয়ার্ক অ্যান্ড জাঙ্ক, চোরাই মাল, বিভিন্ন হার্ডওয়্যার জিনিস এবং জাঙ্ক জিনিস, হাবিজাবি বিভিন্ন রকম জিনিস, তার মাঝখানে চোরাই মালও কিছু থাকতো, তার বিক্রেতারা। ম্যাজিশিয়ানস, জাদুকররা, এই জাদুকর মানে কিন্তু পিসি সরকার লেভেলে জাদুকর নন, এরা হয়তো ছোটোখাটো জাদুকর যারা যাদের শো করানোর মতো কোথাও ডাক পান না, কিন্তু পথ চলতি মানুষকে তাদের জাদুর স্কিল দেখে পয়সা ইনকামের চেষ্টা করেন, সে সমস্ত ছোটোখাটো ম্যাজিশিয়ানরা। অ্যান্ড অ্যাবাভ অল, সর্বোপরি অ্যান অকশনার অফ চিপ ক্লোথ, সস্তা কাপড় বিক্রিকারী একজন নিলাম করেন এরকম ব্যক্তি আর কি, অর্থাৎ এনাকে আমরা হকার ধরে নিতে পারি, যিনি নিলাম ডেকে ডেকে সস্তার কাপড় বিক্রি করেন। এই কাপড়টা আমার বাবু 30 টাকা থেকে শুরু হচ্ছে, এরপরে কে কত দাম দেবেন বলুন, ঠিক আছে, 35, 40 এরকম করে দাম উঠতো হয়তো। আমি এটা জাস্ট স্যাম্পল বললাম আর কি, 30 টাকা দাম ছিল এরকম বাস্তবে হয়তো নয়। হু ক্রিয়েটেড এনাফ ডিন, এই সমস্ত লোকজন মিলে প্রচুর চিৎকার চেঁচামেচি করতো সারাদিন ধরে, টু অ্যাট্রাক্ট দ্য হোল টাউন, সারা শহরের দৃষ্টি আকর্ষণের জন্য। নেক্সট টু হিম, ঠিক তারপরেই, ইন ভোসিফেরাসনেস কেম আ ভেন্ডার অফ ফ্রাই অ্যান্ড গ্রাউন্ড নাটস, প্রচণ্ড রকম উচ্চকিত শব্দের মালপত্র বিক্রি করতেন এরকম একজন চিনেবাদাম বিক্রেতা। গ্রাউন্ড মানে চিনেবাদাম, সেটা ফ্রাই করে অর্থাৎ শুকনো খোলায় ভেজে নিয়ে চিনেবাদাম বিক্রি করার জন্য একজন লোক আসতেন, তিনি আবার খুব ভোসিফেরাস, মানে তার কণ্ঠস্বর খুব জোরালো। ওকে, হু গেভ ইজ ওয়ার এ ফ্যান্সি নেম ইজ ডে, যিনি তার ওই ভাজা চিনেবাদামকে প্রতিদিন নতুন নতুন নাম দিতেন। কলিং ইট বোম্বে আইসক্রিম অন ডে, একদিন হয়তো তার নাম দিলেন বোম্বে আইসক্রিম। অ্যান্ড অন দ্য নেক্সট ডেলি আমন্ড, পরের দিন হয়তো নাম দিলেন দিল্লির আমন্ড। অ্যান্ড অন দ্য থার্ড রাজাস ডেলিকেসি, পরের দিন আবার হয়তো নাম দিলেন রাজার প্রিয় বস্তু। অ্যান্ড সো অন অ্যান্ড সো ফর্থ, এইভাবে বিভিন্ন রকম চটকদার নাম তিনি দিতেন। অ্যান্ড পিপল ফ্লক টু হিম,
মানুষজন তার এই বিভিন্ন রকম মজাদার নাম শুনে কী না কি বিক্রি হচ্ছে দেখার জন্য ভিড় জমাতো, ঝাঁকে ঝাঁকে মানুষকে তার কাছে হাজির হতো। এ কনসিডারেবল পোর্শন অফ হিস ক্রাউড, এবং এর চারদিকে অর্থাৎ বাদাম বিক্রেতার চারদিকে যে জনগণ জমা হতো তার একটা বড় অংশ ড্যালিড, তারা কিছুটা সময় কাটাতো। ড্যালি মানে অলসভাবে সময় কাটানো, বিফোর দ্য অ্যাস্ট্রোলজার টু। এটা ক্রস বিজনেস বলতে পারি আর কি, একটা বিজনেস সেন্টার থেকে পাশের দোকানে চলে আসা ব্যাপার, কোথাও কাপড় কিনতে গিয়ে পাশে মোমোর দোকানে আসার মতো বিষয়, বা হয়তো দেখা বই দোকানের পাশে রয়েছে, দেখা গেল হয়তো কসমেটিক্সের বা হয়তো ইমিটেশনের দোকান, সেখানে ছাত্রছাত্রীরা যেতেই পারে। তো অ্যান্ড পিপল ফ্লক টু হিম, এ কনসিডারেবল পোর্শন অফ হিস ক্রাউড ডালিড বিফোর দ্য অ্যাস্ট্রোলজার টু। দ্য অ্যাস্ট্রোলজার ট্রান্স্যাক্টেড হিজ বিজনেস, এবং অ্যাস্ট্রোলজার তার কাজকর্মগুলো চালাতেন, ওকে, by the light of the flare which crackled and smoked up above the groundnut heap nearby. ওই বাদাম বিক্রেতা তার বাদামগুলোকে ঢেলে রাখতেন, এবং সেই ঢেলে রাখা স্তূপের উপর একটা আলো জ্বালানো থাকতো, যে আলোটা আবার জ্বলার সময় ফটফট ফটফট শব্দ করতো, ঠিক আছে, ক্র্যাকলিং সাউন্ড করতো, এবং প্রচুর ধোঁয়া হতো ওখান থেকে। কী আলো এখানটি বোঝা যাচ্ছে না। তো সেই আলো থেকে মানে বিক্ষিপ্ত হয়ে আসা আলোয় ইনি তার কাজগুলো করতেন। এটা রাতের বেলার কথা বলা হচ্ছে, ওকে। হাফ দ্য এনচেন্টমেন্ট অফ দ্য প্লেস ওয়াজ ডিউ টু দ্য ফ্যাক্ট, এবং ওই জায়গার যে আকর্ষণ তার অর্ধেকটা ছিল কি এই কারণে, দ্যাট ইট ডিড নট হ্যাভ দ্য বেনিফিট অফ মিউনিসিপ্যাল লাইটিং। মিউনিসিপ্যালিটির যে সরকারি আলোর ব্যবস্থা সেটা এখানে ছিল না, এবং সেই কারণে এই জায়গাটার আকর্ষণ আরও বেশি ছিল, আধো অন্ধকারের একটা জায়গা। দ্য প্লেস ওয়াজ লিট আপ বাই সফট লাইটস, ওই যে ছোটো ছোটো দোকানিরা তাদের দোকানে যে সমস্ত টুকটাক আলো জ্বলতো সেই আলোর দ্বারাই আলোকিত হতো। ওয়ান অর টু হ্যাড হিসিং গ্যাস লাইটস, দু একটা দোকানে থাকতো কি হিসিং গ্যাস লাইটস, গ্যাসের আলো যেখানে হিসির শব্দে গ্যাস বেরোতো এবং আলো জ্বলতো। সাম হ্যাড নেকেড ফ্লেয়ার্স স্টাক অন পোলস, কোনো কোনো ক্ষেত্রে দেখা যেত কাঠির ডগায় মুক্তভাবে কাঁচবিহীন আলো জ্বলছে। এটা এক ধরনের ওই বিভিন্ন সবজি দোকানেও দেখতে পাবে। এটা সম্ভবত ওই কার্বাইডকে নিচে জল দিয়ে দিলে একটা গ্যাস তৈরি হয়, সেই গ্যাসটাকে পাইপ দিয়ে উপরে টেনে নিয়ে বেশ খানিকটা উপরে একটা শিখা জ্বলতে থাকে, তো সেই ফ্লেয়ার বা শিখা জ্বলতো লাঠির উপরে। সাম ওয়ার লিট আপ বাই ওল্ড সাইকেল ল্যাম্পস, কোনো কোনো আমাদের হয়তো পুরোনো দিনের সাইকেলের যে ল্যাম্প সেই ল্যাম্প জ্বালিয়ে দোকান চলতো। অ্যান্ড ওয়ান অর টু লাইক দ্য অ্যাস্ট্রোলজার্স, এবং দু একটা দোকানই আবার হতো কি ঠিক অ্যাস্ট্রোলজারের মতো ম্যানেজড উইদাউট লাইটস অফ দেয়ার ওন, নিজেদের আলো ছাড়াই তারা বিজনেস চালাতেন। ইট ওয়াজ এ বিওয়াইল্ডারিং ক্রিস ক্রস অফ লাইট রেজ অ্যান্ড মুভিং শ্যাডো, তাহলে এই জায়গাটা ছিল একটা অদ্ভুত বিভ্রান্তিকর আলো ছায়ার খেলা চলা জায়গা, ঠিক আছে, চলমান ছায়া আলোর রশ্মির একটা ক্রিস ক্রস চলতো এখানটাতে, গোলক ধাঁধা যেন চলতো। তো এক্স্যাক্টলি আমরা আজকে এইখানটায় থামবো। গল্পটার মোটামুটি আমরা যে প্রাথমিক একটা ব্যাকগ্রাউন্ড পেয়ে গেছি এই লাইনগুলোর মধ্য দিয়ে। আমরা কিন্তু এবারে অ্যাস্ট্রোলজারের লাইফটা কেমন ছিল, তিনি কেমনভাবে তার বিজনেস চালাতেন, সেখান থেকে গল্পটাকে এবার মূল ট্র্যাকের দিকে লেখক নিয়ে যাবেন এবং আমরাও তার সঙ্গে চলতে থাকবো। আজকে আপাতত ক্লাসটাকে এইখানে শেষ করছি, দেখা হবে পরের ক্লাসগুলোতে। সবাই ভালো থেকো, স্টে ওয়েল, স্টে কানেক্টেড, মিট ইউ ইন দ্য নেক্সট ক্লাসেস। থ্যাংক ইউ অল।